পৌর নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। দীর্ঘদিনের এই পঞ্জীভূত পৌরসভার সমস্যার সমাধানের জন্য আমি প্রার্থী হয়েছি। আধুনিক পদ্ধতিতে সীতাকুণ্ডকে গড়তে চাই, যে আমাদের জন্য কাজ করবে, উন্নয়ন করবে, যে একজন সৎ ব্যক্তিকে আমরা ভোট দেব। আমরা এভাবে এমন একজন ব্যক্তি নির্বাচন করব যার কথা কাজে মিল থাকে। 14 ডিসেম্বরের আগে প্রতীক নিয়ে প্রচারণা নয় সিদ্ধান্ত কমিশনের। সমান সুযোগ নিয়ে অনিশ্চয়তায় স্বতন্ত্র প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীদের যেহেতু প্রতীক নাই, তারা 14 তারিখে আগে প্রতীক পাবেন না। যদি রাজনৈতিক দলকে এই সুযোগ দিয়ে দেওয়া হয় তাহলে এক ধরনের বৈষম্যের সৃষ্টি হতে পারে। আমাদের তো প্রতীক নেই, যদি আমাকে একসাথে দেওয়া হইতো আমাদেরকে, আমরা এক সমান সুযোগ পাইতাম। এখানেও আমরা সমান সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের নারী গোষ্ঠীকে ঘরে বসিয়ে রাখার সুযোগ নেই। কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। রোকেয়া দিবসে প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পাকিস্তান কনসুলেটের সামনে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান। প্রতি বছর আউটসোর্সিং খাতে পর্যাপ্ত জনবল তৈরির লক্ষ্যে 55,000 তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে, বললেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এবং বিদেশি টিভি সম্প্রচারের লাইসেন্স ফি বাড়বে। কেবলে দেশীয় চ্যানেলগুলোর স্থান নির্ধারণ করে দেবে সরকার, জানালেন দুই মন্ত্রী। শুরুতে পূর্ব নির্বাচনের খবর। সারা দেশে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সমর্থন আদায়ে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে যোগ্য প্রার্থী বেছে নিতে হিসেব শুরু করেছেন ভোটাররা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে বুধবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন পৌরসভায় প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে তাদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও ব্যস্ত গণসংযোগে। এদিকে প্রতীক ছাড়াই প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। লোকজনের সাড়া খুব ভালো পাচ্ছি এবং সকল জনগণ ভোট দেওয়ার জন্য এবং নির্বাচনের জন্য আমেজে এবং দিন দিন এটা ভালো হচ্ছে আর কি। নির্বাচনের আমি শতভাগ আশাবাদী। আমার ব্যক্তিগত জীবনে কারো আমার শত্রু নাই এবং আমি অনেক সমাজ সেবা করেছি। এইটাই আমার আশাতে আমি নির্বাচনে জয়লাভ করব। ময়মনসিংহের পৌরসভাগুলোতেও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচিত হলে সমস্যা সমাধান সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা। তবে এসব ছাপিয়ে যোগ্য প্রার্থী নিয়ে হিসেব কষছেন ভোটাররা। যিনি সব দিক থেকে যোগ্য, জনগণের জন্য কাজ করবেন, এলাকার জন্য কাজ করবেন, ব্যক্তির স্বার্থের চেয়ে জনগণের সেবা করবে, আমরা মনে করি তাদেরকে ভোট দেওয়া উচিত। এদিকে রাজশাহীর কেশরহাট, তাহিরপুর ও ভবানীগঞ্জ সহ 13টি পৌরসভায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। তাদের পাশাপাশি নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। সিলেটের পৌরসভাগুলোতেও সকাল থেকে চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা। তারা নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা বলছেন কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। দীর্ঘ 19 বছর শহরতলির পার্শ্ববর্তী ইউনিয়নটাতে চেয়ারম্যান ছিলাম। আমার বিশ্বাস খুলনা পৌরবাসী তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে তাদের সমর্থন দেবে। যাদেরকে ভোট দিলে খুলনার উন্নয়ন হবে সেই ধরনের প্রার্থীকে আমরা ভোট দেব। 9টি ওয়ার্ড আছে, প্রায় ম্যাক্সিমাম ওয়ার্ডে অবহেলিত। আমরা চাচ্ছি এগুলোর সমস্যার সমাধান হোক। যে নতুন মেয়র হিসেবে আসবেন উনি এগুলোর দিকে নজর দেবেন। এছাড়া ফেনীর সদর, দাগনভূঞা ও পরশুরাম পৌরসভায় বুধবার সকাল থেকে প্রচারণা শুরু করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এদিকে 14 ডিসেম্বরের আগে কোনো প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
কিন্তু দলীয় মেয়র প্রার্থীদের ক্ষেত্রে যেহেতু প্রতীক আগে থেকেই নির্দিষ্ট, সেই ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নিশ্চিত হবে তার কোনো সদুত্তর আসেনি কমিশনের কাছ থেকে। তবে পর্যবেক্ষকরা বলছেন এক্ষেত্রে স্বতন্ত্র মেয়র প্রার্থীরা কিছুটা বঞ্চিত হলেও স্থানীয় নির্বাচনে এটা বড় কোনো সমস্যা হবে না। রামিম হাসানের রিপোর্ট। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রচারণা। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী 14 ডিসেম্বর, তাই প্রতীক ছাড়াই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। কিন্তু যারা দলীয় প্রার্থী তারা এক্ষেত্রে কিছুটা এগিয়ে, কারণ তাদের প্রতীক আগে থেকেই নির্ধারিত। 9 তারিখ থেকে তারা প্রতীক নিয়ে নামবে, আর আমরা 14 তারিখ থেকে নামবো। এই বিষয়গুলো আসলে ভাবা দরকার। কেন আমরা সমান সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, এটা আমাদের অভিযোগ নির্বাচন কমিশনের হয়েছে। তবে নির্বাচন কমিশন বলছে আইন অনুযায়ী কোনো প্রার্থী বরাদ্দের আগে প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন না। স্বতন্ত্র প্রার্থীদের যেহেতু প্রতীক নাই, তারা 14 তারিখে আগে প্রতীক পাবেন না। যদি রাজনৈতিক দলকে এই সুযোগ দিয়ে দেওয়া হয় তাহলে এক ধরনের বৈষম্যের সৃষ্টি হতে পারে। কমিশন বিবেচনা করে বলেছেন 14 তারিখ থেকে প্রতীক নিয়ে প্রচারণা করা যাবে। কিন্তু প্রতীক সহ দলীয় প্রার্থীরা এই সময়টাতে প্রচারণা না চালালেও ভোটারদের কাছে প্রতীক চেনানোর ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে দলীয় মনোনীতরা 5 দিন সময় বেশি পাচ্ছেন। এ ব্যাপারে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নিশ্চিত হবে তার সদুত্তর নেই নির্বাচন কমিশনের এই কর্মকর্তার কাছে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তারা যেহেতু নিবন্ধিত দল, তাদের নির্ধারিত প্রতীক আছে, তারা প্রতীকের কথা বলতে পারবেন। প্রতীকের কথা বলার থেকে আপনি কাউকে বিরত রাখতে পারবেন, এটি বাস্তব কথা নয়। আসলে আপনাকে বাস্তবতাটা মানতে হবে। বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে দলীয় প্রার্থীরা প্রতীক নিয়ে কিছুটা এগিয়ে থাকলেও স্থানীয় নির্বাচনে ব্যক্তিগত ভাবমূর্তিটাই মুখ্য ব্যাপার। আপাত দৃষ্টিতে একটু বৈষম্য মনে হলেও যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, এটা আমি বলবো যে যারা দাঁড়াবেন তারা তো এমনি পরিচিত সবার কাছে আছে। স্বতন্ত্র প্রার্থীরা আমরা যদি জোরালো কোনো স্থানীয় তাদের অবস্থান থাকে, এটা তাহলে বড় সমস্যা হওয়ার কথা নয়। আগামী 30 ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে আগামী 13 ডিসেম্বর শেষ হবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী 14 ডিসেম্বর। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বৃহস্পতিবারের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন হানিফ। পৌরসভা নির্বাচনে ইতিমধ্যে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যে সমস্ত দলের ব্যক্তিরা যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে এখনো আছেন, আমরা আজকেই প্রত্যেকের কাছে আমরা চিঠি পাঠিয়ে দিচ্ছি আমাদের দলের পক্ষ থেকে। এই চিঠিতে নির্দেশনা দেওয়া আছে আগামী 24 ঘন্টার মধ্যে যে সমস্ত প্রার্থীরা এখনো বিদ্রোহী হিসাবে আছেন তাদেরকে প্রত্যাহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে প্রার্থীতা পদ প্রত্যাহার না করলে তাদেরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হবে। শরীয়তপুরে পৌর নির্বাচনে নির্ধারিত সময়ের পর প্রার্থী পরিবর্তন করে আওয়ামী লীগ অনিয়ম শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলীয় প্রার্থী হিসেবে নমিনেশন সাবমিট করেছেন 3 তারিখে, তাকে বাতিল হয়ে গেছেন, তিনি তার মনোনয়নপত্র বাতিল হয়েছে বিভিন্ন কারণে, সেটা বাতিল। যুক্তরাষ্ট্রে পাকিস্তান কনসুলেটের সামনে বিক্ষোভ করেছে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তারা শান্তিরক্ষী মিশনে পাকিস্তানি সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত না করা, সিমলা চুক্তি বাস্তবায়ন এবং যুক্তরাষ্ট্রে কনসুলেট ভবনের সম্পত্তি সহ বিভিন্ন পাওনা আদায়ের দাবি জানায়। সমাবেশ থেকে পাকিস্তানকে অবিলম্বে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো রিপোর্ট। মঙ্গলবার অ্যালায়েন্স অব বাংলাদেশি আমেরিকানসের উদ্যোগে নিউ ইয়র্কের পাকিস্তান কনসুলেটের সামনে বিক্ষোভ করে প্রবাসী বাঙালিরা। সমাবেশে 1971 সালে গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা এবং স্বাধীনতার আগে কেনা পাকিস্তানের কনসুলেট ভবনের বাংলাদেশের অংশ ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। 71 সালের যুদ্ধের সময় যে 195 জন সেনাবাহিনী বর্বরতা চালিয়েছিল, জেনোসাইড চালিয়েছিল, তাদের বিচার চাই। পাকিস্তানকে বাংলাদেশের কাছে
ক্ষমা চিনতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ, মুজাহিদ আনসারী, ডক্টর সিদ্দিকুর রহমান, ডক্টর প্রদীপ কর, সুব্রত বিশ্বাস। এ সময় বক্তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কে জঙ্গি সংগঠন তালেবান, আল কায়দা ও আইএসআইএস এর জন্মদাতা বলে উল্লেখ করেন। ব্রিটিশ ভারত থেকে যখন ভারত এবং পাকিস্তান হয় তখন দুই ভাগে বিভক্ত করা হয়। আজকে পাকিস্তানের যে অংশ, এই অংশের অর্ধেক আমাদের প্রাপ্য। এই সম্পদ প্রায় $250 মিলিয়ন সম্পত্তি। এই ভিত্তিতে থেকে এই সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পাকিস্তান বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, তাদের কোনো অধিকার নাই এই জাতিসংঘের শান্তি মিশনে কাজ করা। তবে প্রবাসীদের এসব দাবির স্মারকলিপি গ্রহণে অস্বীকার করে পাকিস্তান কনসুলেট। প্রবাসী বাংলাদেশের একটি দাবি, পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক। রাত 11টার সময় আরো থাকছে। অনিরাপদ সুয়ারেজ লাইনে মৃত্যুর ঘটনার পরও মেলে না কোনো স্থায়ী সমাধান। অভিযোগ নগরবাসীর, দায়িত্ব এড়িয়ে যায় শিল্প মালিক ও স্থানীয় প্রশাসন। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। নতুন 100টি ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য বেসরকারি ব্যাংক ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে 32টি বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আমরা চাইনি যে আমার দেশের মানুষকে ভবিষ্যতে আর কোনদিন এরকম আমার কম্বল দিতে হয়। সে কম্বল কেনার সক্ষমতা যেন তারা অর্জন করতে পারে, অন্তত তাদের আর্থিক সচ্ছলতার জন্য এতটা হয়। একটা ব্যাংক নিলে সাথে সাথে বিনিয়োগের একটা সুযোগ হয়। 100টা অর্থনৈতিক অঞ্চল করব সমগ্র বাংলাদেশে। অর্থনৈতিক অঞ্চলগুলিতে ইনভেস্টমেন্ট শুরু করেন, যাতে করে আমাদের উন্নয়নটা অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা এটা একটা জায়গায় সীমাবদ্ধ না, সমস্ত বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই। তা আপনাদেরও যে যার যতটুকু সম্মর্থ হবে, যার যার এলাকা, আপনারা এই প্রতিষ্ঠানগুলির দিকে একটু দৃষ্টি দেবেন। তৃণমূল থেকে প্রশাসনের সব পর্যায়ে নারীদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী উন্নয়নে যা করা দরকার বর্তমান সরকার তাই করছে, ভবিষ্যতেও করে যাবে। সকালে বেগম রোকেয়া দিবস এবং রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক চড়াই উতরাই পার করে নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ বর্তমান অবস্থানে এসেছে। তাই ভবিষ্যতে বাংলাদেশকে আর কোনোভাবেই অন্ধকার যুগে ফিরতে দেয়া যাবে না। 21 শতকে বাঙালি নারীর যে ক্ষমতায়ন, শিক্ষায়, কর্মক্ষেত্রে নারীর যে অবাধ বিচরণ, 19 শতকে সেই স্বপ্ন দেখেছিলেন রংপুরের পায়রাবন্দের বেগম রোকেয়া। পুরো নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ব্রিটিশ রাজের যুগে যিনি সমাজের কুপমণ্ডুকতা আর কুসংস্কার ভেঙে লড়াই করেছেন নারী অধিকার প্রতিষ্ঠায়, হয়েছেন বাংলার নারী জাগরণের অগ্রদূত। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, এদেশের নারীরা যেন নিজ নিজ ক্ষেত্রে তার অবস্থান করে নিতে পারে তা নিশ্চিত করবেন তিনি এবং তার সরকার। আমরা চাই না বাংলাদেশে ভবিষ্যৎ কোনো অন্ধকার যুগে প্রবেশ করুক। চড়াই উতরাই পার হয়ে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের নারী সমাজ আজকে সমাজের প্রতিটি স্তরে তাদের স্থান করে নিতে পেরেছে, যেটা ছিল বেগম রোকেয়ার স্বপ্ন। শেখ হাসিনা বলেন, ধর্মের অপব্যাখ্যা করে বিশাল নারী গোষ্ঠীকে ঘরে বসিয়ে রাখার কোনো সুযোগ নেই। আমরা শালীনতা বজায় রেখে চলাফেরা করেও কিন্তু সব কাজ আমরা করতে পারি। আর ইসলাম ধর্ম কিন্তু নারীদের সেই সুযোগ দিয়েছে। ইসলাম ধর্ম যিনি প্রথম গ্রহণ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে, তিনি ছিলেন বিবি খাদিজা, যিনি ব্যবসা বাণিজ্য করতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি আয়েশা, তিনি তো রণক্ষেত্রে নবীজির পাশে থাকতেন। কাজে এটাই তো আমাদের সামনে সবচেয়ে বড় দৃষ্টান্ত। কাজে অন্য কোনো অজুহাতে মেয়েদেরকে কর্মক্ষেত্র থেকে দূরে রাখবে সে সুযোগ কিন্তু নেই। এর আগে দেশীয় উপাদানে নান্দনিক পোশাক তৈরি করে আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করায় বিবি রাসেলকে দেয়া হয় বেগম রোকেয়া পদক 2015। এছাড়া নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয় ডক্টর তাইবুন নাহার রশিদকে মরণোত্তর এই পদকে ভূষিত করা হয়। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জীবন ও সম্পদের নিরাপত্তার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে অপসারণ করা দরকার।
জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি একথা বলেন। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বাণীতে আরও বলা হয়, দেশে এখন ভয়াবহ দুঃসময় চলছে। 5 জানুয়ারির নির্বাচনের পর ক্ষমতাসীনরা দেশকে বদ্ধভূমি বানিয়ে ফেলছে বলেও মন্তব্য করা হয় বাণীতে। বাংলাদেশে বিদেশি চ্যানেলের সম্প্রচারের ক্ষেত্রে লাইসেন্স ফি কয়েক গুণ বেশি বাড়ানোর কথা সক্রিয়ভাবে চিন্তা করছে সরকার। এছাড়া কেবল স্থান নির্ধারণ করে দেওয়া হবে দেশীয় চ্যানেলগুলো। দুপুরে সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রী ও তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে সংবাদ ও বিনোদন ভিত্তিক বেশ কিছু বেসরকারি টেলিভিশন থাকার পরও নানা কৌশলে দেশীয় বাজার দখল করছে ভারতীয় টেলিভিশন চ্যানেল। ভারতে অবস্থান করেই নামমাত্র রাজস্ব দিয়েই বাংলাদেশে টেলিভিশন পরিচালনা ও প্রদর্শনের মাধ্যমে এদেশীয় বিজ্ঞাপনের বাজার দখল করছে এসব ভারতীয় চ্যানেল। এমনকি দেশীয় চ্যানেলকে উপেক্ষা করে সুবিধাভোগী কেবল অপারেটররা ভারতীয় চ্যানেলগুলোর স্থানও করে দেয় সামনের দিকে। ঠিক তখনই আমি সচিবালয়ে বাণিজ্য ও তথ্যমন্ত্রীর সাথে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর কর্মকর্তাদের বৈঠককালে এসব তথ্যই উঠে আসে। ল্যান্ডিং যে প্রস্তাবটা আগে গৃহীত হয়েছিল কোনো এক অজ্ঞাত কারণে এটা অর্থ মন্ত্রণালয়ে থেমে আছে। অলরেডি 70 কোটি টাকা মানি লন্ডার্ড হয়েছে বিজ্ঞাপন দেওয়ার নাম করে অন্যান্য পারপাসেও মানে টাকা সাইফন আউট হচ্ছে। বৈঠকের পর বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশীয় চ্যানেলগুলোর প্রতিষ্ঠার ক্রমানুসারে কেবলে স্থান নির্ধারণ করে দেওয়া হবে। এছাড়া বাংলাদেশে বিদেশি চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে লাইসেন্স ফি কয়েক গুণ বাড়ানোর কথা সক্রিয়ভাবে চিন্তা করছে সরকার। কারণ আমাদের দেশের যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলোর সিরিয়াল ঠিক মতো নাই। এই চ্যানেলগুলোর সিরিয়াল আমরা ঠিক করে দেব। আমাদের চ্যানেলগুলো যদি ভারতে প্রচার করতে চাই তাহলে আমাদের যে রেভিনিউ দিতে হয়, বাংলাদেশে যখন তারা আসে তার রেভিনিউ খুব কম। এই বিষয়টা আমরা অবশ্য পরবর্তীকালে অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রী, আমরা একটু বসবো, একটা বাস্তবসম্মত আমরা সিদ্ধান্ত নেব। এসব নির্দেশনা না মানা হলে কেবল অপারেটরদের লাইসেন্স বাতিল সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তথ্যমন্ত্রী। তালিকা কেবল অপারেটরদের কাছে দিয়ে দিব এবং কেবল অপারেটর কর্তৃপক্ষ তারা এটা মানবেন। এটা যারা মানবেন না তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখি এবং সেই ক্ষমতা প্রয়োগ করব। এ সময় দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড চ্যানেলগুলোতে তুলে ধরতে টেলিভিশন মালিকদের প্রতি আহ্বান জানান উভয় মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। ঢাকা ডায়নামাইটসের 6 উইকেটে হারিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে থাকলো সিলেট সুপারস্টার্স। গেইল ঝড়ে চিটাগাংকে 8 উইকেটে হারিয়েছে বরিশাল বুলস। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। তথ্য প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে প্রতি বছর 55,000 তরুণকে প্রশিক্ষিত করা হবে। এছাড়া আগামী 5 বছরে কমপক্ষে 2 লাখ কর্মসংস্থান হবে এই খাতে। রাজধানী হোটেল সোনারগাঁওয়ে প্রথম আউটসোর্সিং সামিটে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ তথ্য জানান। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও সামিট। দুদিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা তরুণ অংশগ্রহণকারী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ প্রাসঙ্গিক বিভিন্ন ধারণা দেওয়া হবে। আয়োজকরা জানান, শুধু দেশেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য। 55,000 ফ্রিল্যান্সারদেরকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে আগামী দিনে আমরা এই আউটসোর্সিং ফ্রিল্যান্সিংয়ে আমরা আরও বেশি আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। এখানে আমাদের ভবিষ্যৎ তরুণদের কর্মসংস্থানের নিশ্চিত করতে চাই আমরা। বিপিও সেক্টরের আয় হচ্ছে $100 মিলিয়ন, আগামীতে এটা $1 বিলিয়ন ক্রস করবে। আজকে 25,000 কর্মসংস্থান এই সেক্টরে, টার্গেট আছে যে আগামী 5 বছরে এটা 2 লক্ষ পার হয়ে যাবে। এ সময় এফবিসিসিআই এর সভাপতি সহ অন্যান্য বক্তা প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। এবারের সামিটে 11টি সেশনে কমপক্ষে 10,000 লোক অংশ নেবেন বলে আশাবাদ সংশ্লিষ্টদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। বন্ড সুবিধার আওতায় আমদানি করা লোহা জাতীয় দ্রব্য বা বিপি শিট অবৈধভাবে খোলা বাজারে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ আয়রন ও স্টিল ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। এতে সংস্থাটির নেতাকর্মী ছাড়াও যোগ দেন এই খাতে থাকা মাঝারি ও
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন। এ সময় ব্যবসায়ীরা বলেন, বন্ডের সুবিধা নেওয়া অনেক কোম্পানি অবৈধভাবে লোহা জাতীয় পণ্যের চালান আনা নেয়া এবং খোলা বাজারে বিক্রি করায় রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যান্য কোম্পানি। বন্ডের সুবিধা নেওয়া এই কোম্পানিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা। পরে সংবাদ সম্মেলনে লৌহ জাতীয় শিল্পের আমদানি পর্যায়ে সব সুবিধা বাতিল করার দাবি জানান। পাশাপাশি বন্ড সুবিধাভোগীদের গত 10 বছরের উৎপাদন এবং আমদানির পার্থক্য নিশ্চিত করে রাজস্ব আদায় করা না হলে রাজধানী সহ সারা দেশে স্টিল শিট ও কয়েল ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। তাদের উৎপাদনের পরে বাজারজাতকরণের ন্যায় খোলা সুয়ারেজ লাইন আর ম্যানহোলের ঢাকনা না থাকায় রাজধানীতে কিছুদিন পরপরই ঘটছে দুর্ঘটনা। এই লাইনগুলো দিয়ে শিল্প কারখানার বর্জ্য নিষ্কাশন হয়, তবে ঢাকনা ছাড়া লাইনগুলোর দায় এড়াতে পারেন না স্থানীয় পরিষদ, এমনটাই অভিযোগ শিল্প মালিক সমিতির। অন্যদিকে শিল্প মালিকদের এমন অজুহাত মানতে নারাজ স্থানীয় পরিষদ। তারা বলছেন, সুয়ারেজ লাইনের দায়িত্ব মালিক সমিতির, তবে দোষী যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস স্থানীয় এমপির। রাসেল লিমনের রিপোর্ট। দুর্ঘটনার পরে স্ল্যাব দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে এই সুয়ারেজ লাইনের মুখটি। শিশুটির পরিবারকে দেয়া হচ্ছে নানা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি, কিন্তু তাতে কি আসলে মায়ের কোলে ফিরিয়ে এনে দেয়া যাবে শিশুটিকে? এখান থেকে পড়ে প্রায় কয়েক কিলোমিটার দূরে বুড়িগঙ্গায় উদ্ধার হয় নীরবের নিথর দেহ। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এ মৃত্যুর দায় এখন কার? বছরখানেক আগে স্থানীয় শিল্পাঞ্চলের বর্জ্য অপসারণের জন্য মূল সুয়ারেজ লাইনের সঙ্গে যুক্ত করা হয় এই লাইনটি। শুরুর দিকে এটিতে ঢাকনা থাকলেও বেশ কিছুদিন ধরেই খালি ছিল মুখটি। এলাকাবাসীর অভিযোগ, বারবার বলেও কোনো সুরাহা করা যায়নি। আমরা সবাইকে বলছি যে এই জায়গাটা আমাদের স্ল্যাব ট্ল্যাব নাই, অনেক কিছুই আছে, হয়তো বাচ্চা কোনোদিন একটা দুর্ঘটনা ঘটতে পারে, ঘটলে কিছু করার নাই। তুমি বলছো যে ঠিক আছে আমরা মালিক সমিতি লইয়া আমরা বইসা এটা সংশোধন করে দেবো। অনেকে বলছে যে এরকম ড্রেনের মুখ খোলা রাখলে তো বাচ্চা পড়বো, কিন্তু হারা তো এর গুরুত্ব দেয় নাকি। এদিকে ইউনিয়ন কাউন্সিল বলছে তাদের না জানিয়েই তৈরি করা হয় সুয়ারেজের এই লাইন, যা রক্ষণাবেক্ষণও করত শিল্প মালিক সমিতি। আর মালিক সমিতিরও পাল্টা অভিযোগ ইউপির দিকে। এলাকার কিছু লোকজন এখানে ময়লা ফেলে, বাড়ির আবর্জনা ফেলে দিকে তারা ডাকনা সরাই ফেলার পর আমাদের লোকজন হয়তো খেয়াল করে নাই। এটা তো ইউনিয়ন কাউন্সিলের একটা আওতার ভিতরে, তারও তো দেখার একটা দায়িত্ব আছে। আমরা যে ট্রেড লাইসেন্সের ফি দেই, কেন দিই না? ইউনিয়ন পরিষদ তো আসলে এটা করার জন্য দেয় না, এটা তো মালিক সমিতি এই কাজটা করছে। এটা আমরা তো ইউনিয়ন পরিষদের জিনিসটা করি নাই। এই পাইপটা মালিক সমিতি বসেছে শিল্প এলাকার পানি এখানে পাস হওয়ার জন্য। এরাই এটা দেখে রাখতো, এরাই সবসময় পরিষ্কার করতো, এরাই সবকিছু করতো। তবে বিষয়টি নিয়ে কাঁদা ছোড়াছুড়ি না করে দায়ীদের শাস্তির আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। এটা অবশ্যই পুলিশ দেখছে, অবশ্যই তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে, এর মধ্যে কোনো ছাড় নাই। সে যেই হোক, এটা ছাড় দেওয়া হবে না। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মিডল্যান্ড ব্যাংকের নতুন SME প্রোডাক্ট MDBI উদ্যোগের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আহসানুজ্জামান। এ সময় নতুন নতুন লোন প্রোডাক্টের বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়াও ভবিষ্যতে মিডল্যান্ড ব্যাংক গ্রাহক সেবায় আরও নতুন সেবা চালু করবে বলেও জানান ব্যাংকটির কর্মকর্তারা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বুধবার সন্ধ্যায় তারা এই বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পাক ভারত অভিন্ন সমস্যাগুলো নিরসনেও এ সময় দুই নেতা আলোচনা করেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এছাড়াও এদিন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সারতাজ আজিজের সঙ্গে বহুল আলোচিত দ্বিপক্ষীয় বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে পাক ভারত শান্তি আলোচনা শিগগিরই আবারও শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সুষমা স্বরাজ। তার এই সফরের মধ্য দিয়ে গত 3 বছরে প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে পাকিস্তান ও ভারতের মধ্যে। আর এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার 2 পরমাণু ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় উন্নয়নের একটি ধারা তৈরি হবে বলে আশা করছে দুদেশের সরকার। BPL এর খবর।
দিনের দ্বিতীয় ম্যাচে গেইল ঝড়ে চিটাগংকে 8 উইকেটে হারিয়েছে বরিশাল বুলস। টস হেরে শুরুতে ব্যাট করে 135 রান করে চিটাগং। 136 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে 5 ওভার হাতে রেখে মাত্র 2 উইকেট হারিয়েই দাপুটে জয় পায় বরিশাল। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই মাঠে নামে চিটাগং। টস হেরে ব্যাট করতে নেমে চিটাগংকে দারুণ সূচনা এনে দেন তামিমের পরিবর্তে অধিনায়কত্ব করতে নামা দিলশান ও এনামুল। দলীয় 52 রানে 28 রান করে দিলশানকে ফেরান আল আমিন। এরপর 28 রান করে তার পথ ধরেন এনামুলও। বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েও ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত তা করতে পারেনি দিলশানের দল। উমর আকমলের 25 ও আসিফের 17 রানে 7 উইকেট হারিয়ে 135 রানে থামে চিটাগং। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 31 রানেই রনি ও মেহেদীকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে বরিশাল। সেখান থেকে একাই দলকে টেনে তোলেন হার্ড হিটার ক্রিস গেইল। তার অপরাজিত 92 রান ও মাহমুদুল্লাহর 19 রানে দারুণ জয় পায় বরিশাল। এদিকে দিনে শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে প্লে অফে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল সিলেট সুপারস্টার্স। মিরপুরে টস হেরে আগে ব্যাট করে 5 উইকেটে 157 রান করে কুমার সাঙ্গাকারার ঢাকা। জবাবে 4 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে শহীদ আফ্রিদি সিলেট। উদ্বোধনী জুটিতে 28 রান যোগ করেন ঢাকার 2 ওপেনার ফরহাদ রেজা ও ইয়াসির শাহ। 8 রানে হাফিজ ফেরার পর ফরহাদ রেজা আউট হন ব্যক্তিগত 31 রানে। তবে অধিনায়ক সাঙ্গাকারার সঙ্গে জুটি বাঁধেন ঢাকার আইকন নাসির। চতুর্থ উইকেটে দুজনের 69 রানের জুটির উপর ভর করে 157 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ঢাকা। সাঙ্গা 48 ও নাসির করেন 31 রান। জবাবে ব্যাট করতে নেমে সিলেটও পায় দারুণ সূচনা। দলীয় 36 রানে জোশুয়া কপ ফিরে গেল বোপারা ও জুনায়েদ সিদ্দিকের ব্যাটে ভর করে দুর্দান্ত খেলতে থাকে সিলেট। জুনায়েদ 51 রানে ফিরে যাওয়ার পরপরই বোপারা আউট হন 55 রানে। এরপর সোহাইল তানভীর দলের জন্য গুরুত্বপূর্ণ 19 রান যোগ করেন। তবে শেষ ওভারে অধিনায়ক আফ্রিদির জোড়া ছক্কায় দুর্দান্ত জয় পায় সিলেট সুপারস্টার্স। এই ম্যাচ হারায় সেরা 4-এ যেতে নিজেদের শেষ ম্যাচ জিততেই হবে ঢাকা ডায়নামাইটসকে। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচনের প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা, প্রতীক না থাকায় সমান সুযোগ নিয়ে অনিশ্চয়তায় স্বতন্ত্ররা। ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের নারী গোষ্ঠীকে ঘরে বসিয়ে রাখার সুযোগ নেই, কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার, রোকেয়া দিবসে প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে পাকিস্তান কনসুলেটের সামনে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান। প্রতি বছর আউটসোর্সিং খাতে পর্যাপ্ত জনবল তৈরির লক্ষ্যে 55,000 তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এবং বিদেশি টিভি সম্প্রচারের লাইসেন্স ফি বাড়বে, কেবলে দেশীয় চ্যানেলগুলোর স্থান নির্ধারণ করে দেবে সরকার, জানালেন 2 মন্ত্রী। দর্শক, এ ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।